ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন অর ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা দেখেছিলাম, যেটি আমরা বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো সূত্রকে আমরা একত্রিত করে আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, যেখানে আমরা বলেছিলাম পি হলো চাপ, এই চাপটা হলো আদর্শ গ্যাসের চাপ, ভি হলো আয়তন, এটা আদর্শ গ্যাসের আয়তন, এন হলো নাম্বার অফ মোলস অর্থাৎ মোল সংখ্যা, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, যেটাকে আমরা বলেছিলাম যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অর্থাৎ সার্বজনীন ধ্রুবক, আর টি হলো কেলভিন তাপমাত্রা। আমরা এই যে আমরা বলেছিলাম যে আর হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট or ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আসলে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট। যেমন আমরা আলোর বেগ আছে, আলোর বেগ, তারপরে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, অ্যাভোগাড্রো সংখ্যা, প্লাঙ্ক ধ্রুবক, এগুলো হলো ফিজিক্যাল কনস্ট্যান্ট। ফিজিক্যাল কনস্ট্যান্ট তারাই যাদের একটি নিউমেরিক্যাল ভ্যালু থাকবে, অর্থাৎ একটা ফিজিক্যাল ভ্যালু থাকবে, অর্থাৎ ভৌত সংখ্যা থাকবে, একটা নির্দিষ্ট মান থাকবে, যে মানটা ইউনিভার্সাল ইন ইউনিভার্স মানে বিশ্বে কিন্তু ওটি সার্বজনীন, এবং সময়ের পরিবর্তনে যে কোনো সময়ে এর মানটা হবে কনস্ট্যান্ট, আর এর মান হবে কনস্ট্যান্ট। তাহলে যাদের একটি নির্দিষ্ট ভৌত রাশির মান থাকে এবং যাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে যে মানটা সার্বজনীন এবং সময়ের সাথে এটা পরিবর্তন হবে না, মানে কনস্ট্যান্ট থাকে, তারাকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট। তাহলে আর হলো ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলছি মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটাকে বলছি আমরা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট। আর ফিজিক্যাল কনস্ট্যান্টের যে ক্রাইটেরিয়া সেগুলো বললাম, যে একটি নির্দিষ্ট তার ভ্যালু থাকবে, মান থাকবে, এবং ইউনিভার্সাল ইন ইউনিভার্স মানে বিশ্বে এটি সার্বজনীন, এটি যার মানের কোনো পরিবর্তন হবে না, সময়ের সাথেও এই মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আলোর বেগ, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, প্লাঙ্ক ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবক, এগুলোর মতন। আজকে আমরা যে এই মোলার গ্যাস ধ্রুবক আমরা এখন দেখছি, এটাকে বলছি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আর এর আমরা ব্যবহার কি, ইউজেস কি, যে এখানে আমরা দেখছি তাহলে আইডিয়াল আদর্শ গ্যাস সমীকরণে ইন আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে আইডিয়াল গ্যাস সমীকরণে এর ব্যবহার আমরা দেখব। নাম্বার 2, তোমরা কয়েকদিন আগে নাটস তত্ত্ব যেখানে পড়লা, সেই ইকুয়েশনে নাটস তত্ত্ব ছিল যে ই সেল মানে ই কোষ ইকুয়াল টু ই নট কোষ, অর্থাৎ যে কোনো তাপমাত্রায় কোষের বিভব ইকুয়াল টু এটা কোষের প্রমাণ বিভব, তারপরে ছিল -2.303 RT বাই NF লগ কে, বা কোসেন্ট কিউ, কেও দিতে পারো বা লগ কিউ দিতে পারো, কোসেন্ট বা লগ কে। এখানে তাহলে নাটস ইকুয়েশনে এই যে আর এর ব্যবহার আমরা দেখছি। নাম্বার 3, মানে কেমিস্ট্রিতে আমরা যে ব্যবহার করছি। তারপরে আরহেনিয়াস ইকুয়েশন, এটা নাটস ইকুয়েশন। আরহেনিয়াস
তোমরা পড়বা এই কিছুদিন পরে আরহেনিয়াস ইকুয়েশন। আরহেনিয়াস ইকুয়েশন হলো যে কে ইকুয়াল টু, এটা স্মল কে যেটা হলো বিক্রিয়ার বেগ, বিক্রিয়ার বেগ হলো ই টু দ্য পাওয়ার এ ইন্টু ই টু দ্য পাওয়ার, অর্থাৎ ই টু দ্য পাওয়ার এ বাই আর টি, অর্থাৎ এটা হলো কে এ ই টু দ্য পাওয়ার আর টি, অর্থাৎ এ ই ই টু দ্য পাওয়ার মাইনাস ই এ আর টি, অর্থাৎ বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে, বিক্রিয়ার বেগ ধ্রুবকের সাথে এই যে আমরা ই এ হলো, এটা হলো আমাদের বলবো, এটাকে বলবো যে আমাদের ট্রান্সলেশন মানে ট্রানজিশন স্টেটের মানে সক্রিয়ণ শক্তি, ইংরেজিটা অ্যাক্টিভেশন সক্রিয়ণ শক্তি, অ্যাক্টিভেশন এনার্জি। এই যে এখানে আমরা আর এর ব্যবহার দেখছি। তাহলে আমরা কেমিস্ট্রিতে আমরা আর এর ব্যবহার বেশ কয়েক জায়গায় আমরা দেখব। তারপর আমরা ফিজিক্সেও এর ব্যবহার আছে। তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার আছে। মানে আমরা বলতে চাচ্ছি যে আর শুধু কি আইডিয়াল গ্যাস ইকুয়েশনের জন্য, বলছে না, এ আর ব্যবহৃত হয় রসায়নে, পদার্থে এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার মানে প্রকৌশল, রাসায়নিক প্রকৌশল বিদ্যায় এটা ব্যবহার করা হয়। তো আমরা যেহেতু কেমিস্ট্রি পড়ছি, আমরা কোন কোন জায়গায় এটা ব্যবহার দেখছি, যে আর ব্যবহার দেখছি ইন আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তারপরে নার্স থিওরিতে, তারপরে আরহেনিয়াস ইকুয়েশন যে কে ইকুয়াল টু স্মল কে বিক্রিয়ার বেগ এ ই টু দ্য পাওয়ার ই এ বাই আর টি, এটা ই টু দ্য পাওয়ার ই এ বাই আর টি, এই যে আরহেনিয়াস ইকুয়েশন। তাহলে এই সমস্ত ইকুয়েশনে আমরা আর এর ব্যবহার আছে এবং আর এর মান বিভিন্ন এককে বিভিন্ন হয়, ওটা আমরা একটু পরে আসছি। তাহলে আমরা দেখতে পেলাম যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এর যে আর মোলার গ্যাস ধ্রুবক, সেটি কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এতে বিভিন্ন ইকুয়েশানে এটা ব্যবহার হয়। যেটা আমরা বলছি যে এগুলো, এটাকে বললাম যে ফান্ডামেন্টাল যে কনস্ট্যান্ট, ফিজিক্যাল কনস্ট্যান্ট, এর জন্য এটি কিন্তু এর ব্যবহার কিন্তু এটা ব্যাপক। আমরা কয়েকটি উদাহরণ দিলাম জাস্ট। আমরা এখন দেখব যে কিভাবে আমরা এই মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ মোলার গ্যাস কনস্ট্যান্ট থেকে আমরা এর প্রয়োগ, অর্থাৎ আমরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে ডিটারমাইনিং মলিকুলার মাস ডেনসিটি অ্যান্ড মোলার ভলিউম। মলিকুলার মাস মানে আণবিক ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। দেখো তোমরা যে এটা আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি, এটা এন মোলের জন্য। 2 মোলের জন্য কি হবে, পিভি ইকুয়াল টু 2 আর টি। 1 মোলের জন্য কি হবে, পিভি ইকুয়াল টু আর টি। যদি বলে 8 গ্রাম অক্সিজেন, 8 গ্রাম অক্সিজেনের জন্য, 8 গ্রাম অক্সিজেনের জন্য এই সমীকরণটা কেমন হবে, পিভি ইকুয়াল টু এন আর টি কি হবে 8 গ্রাম অক্সিজেনের জন্য। তো আমরা জানি এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম। ডাব্লিউ হলো ভর, তাহলে অক্সিজেন গ্যাসের ভর কত 8, তার আণবিক ভর কত 32, তাহলে সমান হলো 1/4, তাহলে এন এর মান 1, তাহলে পিভি ইকুয়াল টু 14 আর টি। তাহলে এই সমীকরণ 1 মোলের জন্য পিভি ইকুয়াল টু আর টি, 2 মোলের জন্য পিভি ইকুয়াল টু 2 আর টি। মানে ভর যদি আমার জানা থাকে, মানে অ্যামাউন্ট অফ গ্যাসেস যদি জানা থাকে, তাহলে আমরা মোল সংখ্যা সহজে নির্ণয় করতে পারি তার আণবিক ভর দ্বারা ভাগ করে। আমরা
এখন দেখব যে এই সমীকরণ থেকে মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে অর্থাৎ ইকুয়েশন অফ স্টেট অফ অ্যান আইডিয়াল গ্যাস থেকে কিভাবে আমরা আণবিক ভর মোলার মাস মানে আণবিক ভর আমরা নির্ণয় করব। এটাকে যদি আমরা সাজাই, দেখো যে পিভি ইকুয়াল টু, আমরা একটু আগে বললাম যে মল সংখ্যা কি, যে অ্যামাউন্ট অফ গ্যাস মানে গ্যাসের পরিমাণ যত বাড়বে তার মোল সংখ্যা তত বাড়বে। তাহলে এটাকে মোল সংখ্যা হলো W/m, অর্থাৎ W হলো অ্যামাউন্ট অফ গ্যাস আর এটা হলো তার ওই গ্যাসের আণবিক ভর। তাহলে ভর বাই আণবিক ভর, কোনো নির্দিষ্ট ভর যেটাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব সেই গ্যাসের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে এটা n এর মান আমরা বসাতে পারি W/m RT, or m equal to WRT/PV। তাহলে এই সমীকরণে আমরা যদি গ্যাসের ভর জানতে পারি, তাপমাত্রা জানতে পারি, গ্যাসের চাপ এবং আয়তন নির্ণয় করতে পারি, এটা তো ধ্রুবক, তাহলে আমরা গ্যাসের আণবিক ভর অর্থাৎ মোলার মাস আমরা নির্ণয় করতে পারবো। তাহলে 1 নম্বর হলো মোলার মাস। নাম্বার 2 ডেনসিটি। কোনো গ্যাসের ডেনসিটি মানে ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারবো। তো আগেই বলে রাখি, ঘনত্ব D ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর বাই আয়তন। একক আয়তনের ভরকে বলা হয় ঘনত্ব, তাহলে D ইকুয়াল টু W/V, একক আয়তনে ভর। ধরো 20 আয়তনে ভর আছে 40, তাহলে ঘনত্ব কত হবে 2। 20 আয়তনে আছে 40, তাহলে একক আয়তনে কত হবে 2, তাহলে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তো আমরা এই সমীকরণকে রিঅ্যারেঞ্জ করে পাই, দেখো পিভি ইকুয়াল টু, একটু আগে বললাম যে এনটা কি, এনটা হলো W/m, তাহলে W/m RT, और এটাকে আমরা W/V সমান কি লিখতে পারি, তাহলে PV/RT, PM/RT। দেখো ঠিক আছে কিনা। তাহলে এটা সমান কি ডেনসিটি, অর্থাৎ ডেনসিটি ইকুয়াল টু PM/RT। দেখো যদি প্রেসারের মান জানি আর গ্যাসের নাম জানি, অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 আর আর্তদ্রবক, এখানে শুধু চাপ আর তাপমাত্রা জানলেই কোনো গ্যাসের, তাহলে আমরা তার ডেনসিটি নির্ণয় করতে পারবো। নিশ্চয় তোমরা লিখছো। এবার আমরা নির্ণয় করব মোলার ভলিউম। এটাকে VM বলা হয়, মোলার ভলিউম। মোলার ভলিউম মানে কি, এক মোল গ্যাস যদি যে আয়তন দখল করে, মানে যে ভলিউম অকুপাইড বাই 1 mol অফ গ্যাস, ভলিউম অকুপাইড বাই 1 mol অফ গ্যাস, আইডিয়াল গ্যাস। আমরা সব আইডিয়াল গ্যাসের কথাই বলছি, গ্যাস সূত্র সব আইডিয়াল গ্যাসকে নিয়ে বিবেচনা করা হয়। তাহলে 1 mol গ্যাস যে আয়তনটা দখল করে, তো তোমরা জানো আমরা যদি STP-তে হিসাব করি, STP মানে 1 atmospheric pressure and 273 কেলভিন, এটাকে যদি 15 দাও, এত কেলভিন তাপমাত্রা যদি আমরা 1 মোল গ্যাসের দখলকৃত আয়তন যদি আমরা হিসাব করি, তাহলে কি পাবো দেখো তো, যে পিভি ইকুয়াল টু আমরা জানি NRT,
or V equal to nRT by V, sorry, nRT by P। এবার আমরা এগুলোর মান আমরা বসিয়ে দিই। দেখো আমরা কয় মোল গ্যাস কথা বললাম, যে 1 মোল গ্যাস যে আয়তন দখল করে, তো এসটিপিতে যদি হিসাব করি তাহলে এন এর মান 1, আর এর মান আমরা ধরলাম 0.082 লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারে, যেটাকে আমরা সংক্ষেপে বলি লিটার এটিএম এ, ইন্টু টি এর মান 273.15 ডিভাইডেড বাই চাপ হলো 1, এটা পাবা 0 এইরকম 141 এত লিটার। ওই যে আমরা বলেছিলাম যে এসটিপিতে 1 মোল গ্যাস কতখানি আয়তন দখল করে, 22.414, এটা সংক্ষেপে 22.4 বলা লিটারও লেখা হয়, অ্যাকুরেট এটা এই। তাহলে আমরা দেখতে পেলাম যে আদর্শ গ্যাসের ব্যবহার আমরা কি দেখতে পেলাম, আমাদের এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে আমরা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করতে পারলাম, এম নির্ণয় করতে পারলাম, আবার ডেনসিটি নির্ণয় করতে পারলাম, আর মোলার ভলিউম, মোলার ভলিউম মানে 1 মোল গ্যাস যে আয়তন দখল করে সেটা। এবার আমরা দেখব যে তোমাদের স্লাইডে যেটা আছে সেটা হলো এটা আছে, কিন্তু আমি এর আগে একটু দেখাতে চাচ্ছি যে মোলার গ্যাস সিগনিফিক্যান্স মানে তাৎপর্য অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট। আর আমরা মোলার গ্যাস ধ্রুবকের আমরা তাৎপর্যটা কি, এ দ্বারা আমরা কি বুঝি। তাহলে দেখো আমরা মোলার গ্যাস ধ্রুবকে আমরা পিভি ইকুয়াল টু nRT or R equal to PV by NT। এনটা কি নাম্বার অফ মোল, এটা কি কেলভিন টেম্পারেচার, যেটাকে বলি আমরা অ্যাবসলিউট টেম্পারেচার, পি হলো প্রেসার, ভি হলো আয়তন। আমরা প্রেসারটা কি মানে চাপটা কি, চাপ হলো ওই যে আমরা বলেছিলাম যে আমি এখানে বল প্রয়োগ করছি এই বোর্ডটার উপর, তো গোটা বোর্ডের উপর করছি না বোর্ডের একক ক্ষেত্রফলের উপর করছি, একক ক্ষেত্রফলের উপর। তো একক ক্ষেত্রফলের উপর যে আমরা ফোর্স অ্যাপ্লাইড করি অর্থাৎ বল প্রয়োগ করি সেটাই হলো তোমার চাপ, অর্থাৎ ফোর্স বাই এরিয়া, এটা হলো হলো এরিয়া মানে ক্ষেত্রফল, আর এফ হলো ফোর্স, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে আমরা বল প্রয়োগ করছি সেটাই হলো তোমার চাপ। আবার ফোর্স মানে এটা হলো বল, তাহলে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তো আমরা এই চাপ, এখন চাপকে আমরা তাহলে কিসে প্রকাশ করি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে ফোর্স, এটা ফোর্স, আমরা ধরলাম যে ওই ক্ষেত্রফল হলো বর্গাকার, তাহলে বর্গাকারের ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার, তাহলে লেন্থ স্কোয়ার ইন্টু ভলিউম মানে আয়তন কাকে বলে, যে আমরা বলি দৈর্ঘ্য গুণিত প্রস্থ অ্যান্ড হাইট মানে কি উচ্চতা, তিনটা জিনিস। তাহলে এল, তাহলে
লেন্থ কিউব ডিভাইডেড বাই এনটাকে আমরা কোন এককে প্রকাশ করি মোল, তাহলে 1 মোল। আর এটা তাপমাত্রা কি কেলভিন তাপমাত্রা, মানে আমরা পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা যেটাকে আমরা বলি তাপমাত্রা কেলভিন। এই তো আমরা এই জিনিসটাকে এইভাবে করে নিলাম। তাহলে পি এর পরিবর্তে আমরা কি লিখলাম, যে পি হলো বল বাই ক্ষেত্রফল। তাহলে বল ইংরেজি কি ফোর্স, তাহলে ফোর্স দিলাম। আমার এরিয়াকে কি ধরলাম, লেন্থ স্কোয়ার, মানে ধরলাম যে এটা বর্গাকার একটা স্পেস, তাহলে লেন্থ স্কোয়ার। আর উচ্চতা কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইনটু উচ্চতা, মানে লেন্থ কিউব 1 মোল। আর তাপমাত্রা আমাদের কেলভিন তাপমাত্রা। এবার দেখো লেন্থ স্কোয়ার লেন্থ মানে একটা লেন্থ থাকছে, তাহলে আমরা তাহলে কি লিখতে পারি, যে ফোর্স ইনটু লেন্থ ডিভাইডেড বাই 1 মোল ইনটু তাপমাত্রা কেলভিন। Force into length, the W work, force into length মানে বলের অভিমুখে তার ডিসপ্লেসমেন্ট মানে লেন্থ। তাহলে এই যে একটু সমান আমরা কি করতে পারি, আমরা ওয়ার্ক মানে কাজ, এটা কাজ বা শক্তি এনার্জি ইনটু, আর এটা উপরে নিয়ে গেলাম, তাহলে পার মোল পার কেলভিন বা পার কেলভিন পার মোল। পার কেলভিন এই যে এটা তাপমাত্রা দ্বারা ভাগ আছে, মোল দ্বারা ভাগ আছে। তাহলে আর আর সমান সমান আমরা কি, আর হলো ওয়ার্ক অথবা একটা এনার্জি, ওয়ার্ক বা এনার্জি। দেখো তো এটা নাই, এটুক নাই, তাহলে আর সমান সমান ওয়ার্ক অথবা অর এনার্জি। তাহলে এটা নাই, এটুক নাই, তাহলে আমরা কি পেলাম, আর সমান ওয়ার্ক। তাহলে আর সমান ওয়ার্ক বা এনার্জি কখন হবে, যখন কয় মোল আমরা গ্যাস নিয়েছি, 1 মোল গ্যাস পার মোল। 1 মোল গ্যাসের উপর যদি আমরা 1 কেলভিন তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে আয়তন কি হবে, সম্প্রসারিত হবে। তাহলে এটা দুই রকম কাজ আছে, সংকোচনজনিত কাজ, সম্প্রসারণজনিত কাজ। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, বাট আয়তন কিন্তু বৃদ্ধি পাবে, তাপমাত্রা বৃদ্ধি করছি, তাহলে আয়তন বৃদ্ধি পাবে। আবার তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বৃদ্ধি পাবে। তাহলে এখানে এই জন্য এটাকে কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ চাপকে রাখতে হবে স্থির, কারণ তাপমাত্রা বৃদ্ধি করছি। তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, when P is constant for 1 mole of gas, তাহলে 1 মোল গ্যাসের উপর স্থির চাপে যদি 1 মোল গ্যাসের উপর 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তবে যে কাজটা হবে বা যে শক্তিটা আমরা পাবো সেটাই হলো আর। তাহলে আর এর সংজ্ঞাটাই বা তাৎপর্য হলো যে আর কিছুই না, এটি একটি কাজ বা শক্তি। কিরকম শক্তি, যে 1 মোল গ্যাসের তাপমাত্রা স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা প্রতি কেলভিন বা 1 কেলভিন যদি বৃদ্ধি করি, তাহলে আয়তন বাড়বে। তাহলে সম্প্রসারণজনিত যে কাজ পাওয়া যায় বা শক্তি পাওয়া যায় সেটাই হলো আর। তাহলে এটাই হলো আর এর হলো তাৎপর্য। এবার আমরা তাহলে আর এর তাৎপর্যটা আমরা কি পেলাম, যে আর হলো কাজ অথবা শক্তি।
কীরকম শক্তি বা কীরকম কাজ? সম্প্রসারণজনিত কাজ। যে 1 মোল গ্যাসের তাপমাত্রা আমরা যদি 1 কেলভিন বৃদ্ধি করি স্থির চাপে, তবে যে সম্প্রসারণজনিত কাজ হয় বা শক্তি পাওয়া যায় সেটাই হলো তোমার হলো আর। এবার আমরা দেখব যে কাজ। তোমরা জানো যে কাজ বা শক্তি এদের কিন্তু বিভিন্ন একক আছে, আছে না? জুল একক আছে, ক্যালোরি একক আছে, বিভিন্ন একক আছে। সুতরাং শক্তিকে বা কাজকে যদি বিভিন্ন এককে প্রকাশ করি তাহলে আর এর মানও কিন্তু বিভিন্ন এককে বিভিন্ন হবে। তো সেটাই আমরা দেখব যে ভ্যালু অফ আর ইন ডিফারেন্ট ইউনিট, মানে বিভিন্ন এককে আর এর মান, বিভিন্ন এককে আর এর মান আমরা দেখব। তো প্রথমে আসি আমরা লিটার অ্যাটমসফিয়ার। আমরা একটু তোমাদেরকে বলতে চাই যে এটিএম মানে অ্যাটমসফিয়ারের অ্যাব্রিভিয়েশন হলো এটিএম। হোয়াট ইজ এটিএম? এটা আমরা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে অ্যাটমসফিয়ার বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার একটা ইউনিট, চাপের একটি ইউনিট, এয়ার চাপের মানে বায়ু চাপের একটি ইউনিট। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা কার ইকুইভ্যালেন্ট, কার সমতুল্য? যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে বায়ুর যে গড় চাপ আছে মানে অ্যাভারেজ যে প্রেসার 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যাট সি লেভেল মানে সমুদ্র সমতলে, সমুদ্র সমতলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ু চাপ হয় 760 মিমি পারদ বা 76 সেন্টিমিটার অফ মার্কারি। এই যেটা বিজ্ঞানী টর্সেলি আবিষ্কার করেছিল যে এইটা ধরো এটা 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 মার্কারির, এইভাবে নি, এটা মার্কারির একটি বোল, একটা পাত্র। এখানে এটা হলো তোমার এখানে স্কেল আছে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম আছে। এখন এয়ার চাপ, এটা এয়ার প্রেসার। আমাকে তোমাকে কিন্তু বায়ুতে ঘিরে আছে, তাহলে বায়ু কোনো নির্দিষ্ট বস্তুর উপর যে চাপ দিবে সেটাকে আমরা বলছি এয়ার প্রেসার। তো এখানে তাহলে এটা এই যে পারদের উপর এটা চাপ দিবে, তখন পারদ এই নল বেয়ে উঠবে। এটা কি এই যে বিজ্ঞানী টরিসেলি কি করেছিল যে এটা কিন্তু ভ্যাকুয়াম মানে শূন্য। এখন এই যে এটা সমুদ্র অ্যাট সি লেভেলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই পারদের উচ্চতা হয় 760 মিমি। তাহলে আমরা অ্যাটমসফিয়ার একটি একক, বায়ুচাপের একক কোথায়? অ্যাট সি লেভেল। হট টেম্পারেচার মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সি লেভেলে অর্থাৎ সমুদ্র সমতলে পারদের উচ্চতা হয় কত? 760। মানে এই পারদকে উঠালো কে? যে এই যে এয়ার যে চাপ দিল, এই যে এটা হলো পারদের বোল পাত্র, এই পারদের উপর চাপ দিয়ে এটাকে উঠাইলো কোথায়? এই যে নলে, এই নলে উঠালো। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কতটুকু উঠাতে সক্ষম? 760 মিমি। তাহলে এই যে আমরা বললাম যে অ্যাটমসফিয়ারকে আমরা এই যে এটিএম দ্বারা প্রকাশ করি, তাহলে এই জন্য বলি যে 1 এটিএম ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি। তাহলে যে
বায়ু কোনো সারফেসের একক ক্ষেত্রফলের উপর উপর যে চাপ দেয় সেটাই হলো আমরা বলছি যে এয়ার প্রেসার। তো এটা হলো অ্যাভারেজ এয়ার প্রেসার। তাহলে আমরা বলছি এটাকে ইন্টারন্যাশনালি কিন্তু রিকগনাইজড যে এটা যে অ্যাটমসফিয়ার একটা ইউনিট বা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার একটা ইউনিট, মানে একটা একক, বায়ুচাপের একক, যে সি লেভেলে অর্থাৎ সমুদ্র সমতলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কত চাপ নির্ণয় করা হয়? 760 মিলিমিটার অফ মার্কারি। তো এজন্য হচ্ছে বলা লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এই যে অ্যাটমসফিয়ার, তাহলে 1 ATM মানে কি 760 মিমি। এই এককে লিটার অ্যাটমসফিয়ার এককে পি মানে চাপ 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। খালি এটিএম বললে হবে না, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। ভি হলো লিটারে প্রকাশ করবে, যে লিটারে এটা হলো 22.414 লিটার। আর এন হলো, এনের একক কি? যে কোনো এককে আর এর মান নির্ণয় করতে গেলে এনের একক হলো মোল। তাহলে মোল একটা ইউনিট কার? ওই যে অ্যামাউন্ট অফ গ্যাসের অ্যামাউন্টকে প্রকাশ করার জন্য আমরা যে ব্যবহার করি যে কোন একক? মোল একক। তাহলে এটা হলো 1 মোল। আর টি যে কোনো, আমরা এর আগেও বলেছিলাম যে অ্যাবসলিউট টেম্পারেচার আমরা কিন্তু আর সেন্টিগ্রেড তাপমাত্রা ব্যবহার করব না, সব সময় হলো অ্যাবসলিউট টেম্পারেচার। এটা 273.15 কেলভিন। এটাকে কোনো বইয়ে নেয় বা কোনো লেখক নেয় অথবা নেয় না, 273 কেলভিন। তাহলে আমরা পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে পি এর মান কত? 1 ইন্টু 22.41, আমরা এককটা বসিয়ে দিই 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার, 22.414 লিটার ডিভাইডেড বাই 1 মোল। টি এর মান 273.15 কেলভিন। এটার যোগ গুণ ভাগ করে 0.0821 এত লিটার। দেখো লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসার, লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হলো লিটার এটিএম এ। তোমার এটা আমরা সাধারণত বেশি ব্যবহৃত হয় 0.0821। এটা কিন্তু এসআই একক না। নেক্সট, নিশ্চয় তোমরা তুলছ। এবার আমরা আসি এসআই ইউনিট, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই ইউনিট। এই এককে এখানে চাপকে প্রকাশ করা হয় প্যাসকেল। নাম শুনেছ তো, প্যাসকেল বা নিউটন পার স্কোয়ার মিটার, নিউটন পার স্কোয়ার। এটাকে পড়ে কিভাবে দেখো তো, নিউটন এরকম, তাই কি না বলো? কেউ এভাবে পড়তে পারে, নিউটন পার মিটার, দুইভাবে পড়তে পারে। এটাকে ধরো এটা দুভাবে। তাহলে এটা যদি মানে কি বলে যে টাইম হয়, সেকেন্ড হয়, তাহলে পার স্কোয়ার সেকেন্ড। এটাকে যদি এইভাবে বলা হয় যে পার সেকেন্ড, তাহলে আমরা আজকে থেকে এটা পড়ব নিউটন পার স্কোয়ার মিটার, নিউটন পার স্কোয়ার মিটার।
কোনো এতে লাগছে স্কোয়ার অথবা স্কোয়ার মিটার, এটা অথবা এটা যে কোনো একটা ব্যবহার করতে পারো, নিউটন পার স্কোয়ার মিটার বা স্কোয়ার মিটার। এখন এটা 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ চাপ, প্যাসকেলটা কি? একটা চাপের একক, এটাও চাপের একক। তাহলে দেখো 1 নিউটন বল যদি 1 নিউটন বল 1 মিটারে যদি প্রতি বর্গ মিটারে যদি 1 নিউটন বল ক্রিয়াশীল থাকে প্রতি বর্গ মিটারে, অর্থাৎ এটা তো এটা, তাহলে এটা দ্বারা ভাগ করছি আমরা, তাহলে যে 1 নিউটন বল যদি প্রতি বর্গ মিটারে ক্রিয়াশীল থাকে তখন যে চাপ হয় সে চাপটাই হলো প্যাসকেল। তাহলে 1 প্যাসকেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা কেমন করে আমরা এটার অর্থটা কি? যে 1 নিউটন বল 1 নিউটন ফোর্স অ্যাপ্লাইড করব কোথায়? 1 স্কোয়ার মিটার বা 1 স্কোয়ার মিটার যদি ভাগ করি তাহলে পার মিটার পাওয়া যাবে, তাহলে পার মিটারে 1 নিউটন বল পার মিটারে যদি ক্রিয়াশীল থাকে তাকে বলবো আমরা প্যাসকেল। এটার আমরা যদি 1 ATM অ্যাটমসফিয়ারিক সমান হলো 101.325 এত প্যাসকেল বা এত নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে আমরা চাপকে প্রকাশ করব আমরা প্যাসকেলে বা নিউটন পার স্কোয়ার মিটারে, আর এসআই এককে। আর ভিকে প্রকাশ করেছিলাম আমরা ওখানে লিটারে, এখানে আমরা করব কিউবিক মিটারে। তাহলে এই যে আমরা ভি কত পেয়েছিলাম? 22.414 কিউবিক মিটার, 10⁻³ এত কিউবিক মিটার। আমরা তাহলে আমরা চাপকে কিসে প্রকাশ করলাম? প্যাসকেলে। আর ভিকে কিসে প্রকাশ করলাম? ঘনমিটার বা আমরা বললাম যে এটা কি কিউবিক মিটারে। আর এন এর মান, তাহলে এটা হলো চাপ, আর এন এর মান কিন্তু ওই কোন এককে? মোল এককে। টি এর মান 273 কেলভিন, মানে কেলভিন তাপমাত্রায়। এই মানগুলো এখন আমরা বসিয়ে দিব আমরা এসআই এককে আর এর মান নির্ণয় করার জন্য। তাহলে দেখো আমরা আর ইকুয়াল টু পিভি বাই এন টি। তাহলে আমরা চাপের মান এখন বসিয়ে দিই 101.3 এত কি? এত নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু 22.414 ইন্টু 10⁻³ কিউবিক মিটার ডিভাইডেড বাই 1 mol into 273.15 এত কেলভিন। এটা যোগ গুণ করে পাওয়া যায় 8.314। আরও মান আছে, অনেক বড় মান আছে, আমরা এটুক ধরলাম। তাহলে দেখো এখন এককটা কি হবে? দেখো এখানে দেখো কিউবিক মিটার, এটা কত? দুটো মাইনাস মিটার আছে, তাই না?
তাহলে একটা মিটার থাকলো, তাহলে উপরে থাকলো কি নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার। দেখো নিউটন তো হলো কার একক? বলের একক। তাহলে 1 নিউটন বল আমরা যদি প্রয়োগ করে যদি তার 1 মিটার মানে 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, মানে কি 1 মিটার যদি সরে যায় কোনো বস্তু, 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করে যদি তার 1 মিটার যদি তার মানে কি বলে যে সরণ হয়, সে তখন যে কাজটা হয় সেটা হলো কাজ বা শক্তি হয় সেটা হলো জুল। তাহলে জুল হলো আরেকটা এনার্জির একটি একক, আর এটা বলের একক। তাহলে 1 নিউটন বল কোনো বস্তুর উপর প্রয়োগ করে যদি আমরা তার কতখানি সরণ করব, মানে ডিসপ্লেসমেন্ট কত হবে 1 মিটার, তাকে বলবো 1 জুল, 1 জুল। তাহলে এটাকে আমরা নিউটন ইন্টু মিটার জুল। মোল দ্বারা ভাগ হচ্ছে, কেলভিন দ্বারা ভাগ হচ্ছে, তাহলে পার কেলভিন পার মোল। আমি এই ডট দিচ্ছি, ডট তোমরা দিতেও পারো না দিতে পারো, এটা কিছু যায় আসে না। তাহলে আমরা জুল বল থেকে আমরা কিসে নিয়ে গেলাম? আমরা শক্তির এককে নিয়ে গেলাম। যে আগে বলেছিলাম যে আর হলো ওয়ার্ক অর এনার্জি, তাহলে এত জুল 8.314 এত জুল পার কেলভিন পার এসআই একক। এটা স্বীকৃত একটি একক, আন্তর্জাতিক একক। এবার এখান থেকে আমরা আরেকটা আসি ক্যালোরি। ক্যালোরি ক্যালোরি এককে, শক্তির এককে দেওয়া ক্যালোরি। ক্যালোরি এককে আমরা নিয়ে আসি। দেখো এটা 4.184 এত জুল সমান 1 ক্যালোরি। আমরা সংক্ষেপে ক্যালোরি লিখলাম সিএল। 4.184 জুল সমান 1 ক্যালোরি। তাহলে এত জুল সমান কত ক্যালোরি? তাহলে অতএব 8.314 এত জুল সমান তাহলে 8.314 ডিভাইডেড বাই 4.184, অ্যাপ্রক্সিমেটলি মানে এটা পাওয়া যায় 1.987, মানে এটা 2 ক্যালোরি পার কেলভিন পার মোল। তাহলে ক্যালোরিতে আমরা প্রকাশ করার জন্য আলাদা কোনো ডাটা লাগছে না। আমরা যে জুল এসআই এককে যে জুল পেলাম তাকেই আমরা সরাসরি ক্যালোরি, যে এটা আমাদের এটা জানা যে 4.184 জুল সমান 1 ক্যালোরি। অতএব এত জুল সমান কত ক্যালোরি? তাহলে আমরা জুলে না ক্যালোরিতে যদি হিসাব করি আইদার 1.987 or 2 ক্যালোরি, তো আমরা 2 ক্যালোরি আমরা বসিয়ে দেবো ক্যালোরিতে যদি আমরা হিসাব করি কোনো অঙ্ক। এবার আমরা আরেকটি আছে যেটা সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, যেটাকে আমরা বলি যে সিজিএস পদ্ধতি। সে সিজিএস পদ্ধতিটা আমরা এখন দেখি। ইন সিজিএস ইউনিট, সিজিএস ইউনিটে যে আমরা এখানে ডাইন নাম শুনেছো তোমরা, ডাইন পার সেন্টিমিটারে। ডাইন এটাও একটি বলের একক, তাই না? তাহলে আমরা এখন এই পিক এটা চাপের একককে আমরা বলবো যে এটাও একটা চাপের একটা স্মলেস্ট একটা একক ডাইন। তো আমরা চাপকে প্রকাশ করব ডাইন পার সেন্টিমিটারে, ডাইন পার স্কোয়ার সেন্টিমিটারে আমরা প্রকাশ করব সেখানে। আর ভি তোমরা জানো যে, তাহলে এখানে আমরা একটু লিখি যে চাপ, এই এককে চাপ হবে, চাপকে প্রকাশ করব ডাইন পার স্কোয়ার সেন্টিমিটারে। তাহলে চাপ আমরা একটু আগে বললাম যে চাপ, এই যে আমরা বললাম যে এটা হলো তোমার
মার্কারির পাত্র, এখানে টরিসিলির কি আছে, টিউব, এখানে এয়ার প্রেসার, এখানে পারদ উঠবে, এই যে পারদ উঠল, এখানে তিনটা জিনিস, এখানে যে চাপ যখন মাপা হয় তখন তিনটা জিনিস বিবেচনা করা হয়, যে পারদের উচ্চতা, যে কতটুকু উঠছে মানে হাইট, আর পারদের ঘনত্ব বিবেচনা করা হয়। তাহলে একটা ঘনত্ব আছে, এটা ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, আর অভিকর্ষজনিত ত্বরণ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ জি, এই তিনটা জিনিস মিলে কিন্তু আমরা চাপ, আমরা যখন বলি যে পি ইকুয়াল টু 76 বা 760 মিলিমিটার অফ মার্কারি, ধরে নিতে হবে যে প্রকৃত চাপটা হলো এটা না, এটা পারদের উচ্চতা, খালি হাইট দেওয়া আছে, আর এই দুটা কিন্তু কনস্ট্যান্ট, যে এটা হলো 13.6 আর জি তোমরা জানো 981 মানে 981। তাহলে এটা যখন আছে তাহলে মনে মনে ধরে নিতে হবে যে এর সাথে এটা গুণ আছে, যেহেতু এই দুটা কনস্ট্যান্ট এই জন্য আর এত বড় ফিগার করা হয় না, এটাকে ধরে নিতে হবে, এই জন্য মার্কারিটা লেখা হয়, যে মার্কারির ডেনসিটি ঘনত্ব কত 13.6, আর অভিকর্ষ ত্বরণের মান হলো কত, অভিকর্ষ বলের মান 981, এর সাথে গুণ আছে, তো গুণ এত বড় ফিগার করা দরকার নাই, এই জন্য আমরা উইদিন ব্র্যাকেটে আমরা মার্কারি লিখি। তো আমরা এটাকে টোটাল নিয়ে যদি হিসাব করি তাহলে দেখো যে পি ইকুয়াল টু এইচ রো জি হাইট, আমরা পদ্ধতিটা কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার, তাহলে 760 মিমি, একে সেন্টিমিটার করলে কি হবে 76 সেমি অর্থাৎ 76, তার একক কি সেন্টিমিটার। লক্ষ্য করো আমরা পারদের উচ্চতা পেয়ে গেলাম 760 মিমিকে আমরা সেন্টিমিটার করলাম। এবার ঘনত্ব 13.6, তো ঘনত্ব কি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তো ভরে রাখো, ভরকে কি দ্বারা প্রকাশ করব গ্রাম, আয়তন কি সেন্টিমিটার গ্রাম, তাহলে কিউবিক সেন্টিমিটার, তাহলে উপরে চলে, তাহলে এটা এরকম কি না বলো, গ্রাম কিউবিক সেন্টিমিটার, তাহলে 13.6 গ্রাম কিউবিক সেন্টিমিটার। না বুঝলে আবার বলি, যে ঘনত্ব সমান সমান কি ভর বাই আয়তন, ভরকে আমরা গ্রামে প্রকাশ, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি গ্রামে প্রকাশ করলাম, আর সেন্টিমিটার তাহলে আমরা মিলিমিটার ছিল, আমরা 76 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার ঘন সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার, তাহলে এটা নিশ্চয় বোঝা গেছে। তাহলে এই যে একক হবে ঘনত্বের একক গ্রাম কিউবিক সেন্টিমিটার। এবার ইন্টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এর একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটুক হলো চাপ, এটুক হলো চাপ, নিশ্চয় তোমরা লিখছো। এবার খেয়াল করো, এবার ভি এর মান আমরা কি, এটা কি 22.414 এত লিটার, মানে একে যদি আমরা কিউবিক সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে 1000 গুণ, তাহলে কত হবে 22.414 এত কিউবিক সেন্টিমিটার। আর এন ইকুয়াল টু 1 মোল, এখানে কোনো পরিবর্তন নাই, টি 273.15 কেলভিন।
এখন এই মানগুলো আমাদের এই যে আর এর এতে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি or R equal to PV by R equal to PV by NT। তাহলে P এর মান আমরা বসিয়ে দিই যে ওটা, তাহলে 76 সেন্টিমিটার ইন্টু 13.6 গ্রাম cubic centimeter into 981 centimeter per second square। ওই যে বললাম সেন্টিমিটার পার সেকেন্ড মানে পার স্কোয়ার সেকেন্ড ডিভাইডেড বাই, দেখো এন এর মান কত 1 মোল, আর টি এর মান কত 273.15 কেলভিন। খেয়াল করো উপরে আমরা এককগুলো দেখি, দেখো এটা এটা কিউবিক সেন্টিমিটার, তিনটা মাইনাস, তাহলে এই যে একটা সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার স্কোয়ার আর কিউবিক সেন্টিমিটার, তাহলে একটা সেন্টিমিটার থাকছে, তাহলে 76 ইন্টু 13.6 ইন্টু 981, তাহলে এককটা কি থাকছে এত গ্রাম, এই যে গ্রাম, আর সেন্টিমিটার একটা থাকছে সেন্টিমিটার, এই যে পার সেকেন্ড স্কোয়ার। ডিভাইডেড বাই 1 মোল ইন্টু 273.15 কেলভিন। একটু আগে বলছিলাম ডাইন, আমরা দেখো এটা কি আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, অ্যাক্সিলারেশন ত্বরণ। দেখো ভালো করে বুঝো, এই যে এখান থেকে সংজ্ঞাটা বের হয়ে যাচ্ছে যে 1 গ্রাম কোনো বস্তুর উপর যে বল ক্রিয়া করে, যে বল অ্যাপ্লয়েড করে, যে বলটা প্রয়োগ করে কতখানি ত্বরণ সৃষ্টি করব 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করব, সেটাই হলো 1 ডাইনের সমান। আবার বলি, হোয়াট ইজ ডাইন? ডাইন হলো একটা বল, তাহলে যে বল প্রয়োগ করে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করে কি করব এতখানি ত্বরণ সৃষ্টি হবে। এই যে কত সেন্টিমিটার 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেটা হলো কয় ডাইনের সমান 1 ডাইনের সমান। তাহলে এই যে ডাইন হলো, তাহলে এই যে 76, তাহলে এটুকুকে আমরা তাহলে এটুকু করে বলে দিই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটার মান পাবা তুমি 8.3, এটা 8.302 সমান এরকম পাবা, ইন্টু মানটা আমরা একটু প্রকৃত মানটাকে বসাই, প্রকৃত মানটা তোমরা পাবা হলো, আচ্ছা ঠিক আছে, 8.8320 31.55 সামথিং। তাহলে দেখো তো এত পাবো, এত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার পার কেলভিন পার মোল। এটুক লিখো তোমরা।
এত ডাইন, প্রকৃত সংখ্যাটাই আমি লিখতে বলছি তোমাদেরকে। এটা 2। পার কেলভিন পার মোল। দেখো তো 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 8.320 ইন্টু 10⁻⁷ এত এত ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার পার কেলভিন পার মোল, এটুক সমান হলো 1 আর্গ। তাহলে এটু হলো আর্গ, আর্গ পার কেলভিন পার মোল। তাহলে এটা ওয়ান ডাইন মানে ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু হলো আমাদের কি বললাম এত আর্গ। তাহলে এই যে এ আর্গ টুক লিখে রেখো, এত আর্গ। ওয়ান ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু 1 আর্গ। ও সরি, আমরা তো এখানে ভি গুণ করিনি, সরি শিক্ষার্থীরা, এখানে আমরা ভিটা গুণ করিনি, কিন্তু ভি হলো 22.414 এত সেমি কিউব। সরি, দেখো এটা ভি 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 গুণ আছে। তাহলে দেখো এটা কয়টা সেন্টিমিটার, -2টা, এটা কয়টা 3টা, তাহলে 1টা সেন্টিমিটার, তাহলে 1টা সেন্টিমিটার এখানে থাকছে, এত সেন্টিমিটার। এই জন্য 1 ডাইন সেন্টিমিটার ইকুয়াল টু 1 আর্গ। তাহলে আমরা পিভি, তাহলে আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে পি এর মান পেলাম 76, 13.6 ইন্টু 981 ডাইন। আমরা এই যে এখানে আমরা কিভাবে পেলাম দেখো, আবার রিভাইজ করি, যে এখানে 3টা মাইনাস, এখানে 1টা সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1টা সেন্টিমিটার থাকছে, তাহলে 1টা সেন্টিমিটার থাকছে, আর গ্রাম থাকছে, আর পার সেকেন্ড স্কোয়ার থাকছে। এটুক সমান বললাম আমরা ডাইন। কেমন কি ডাইন? যে 1 গ্রাম বস্তুর উপর যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, তবে যে বলটা হয় সে বলটা হলো 1 ডাইন। তাহলে এই যে আমরা এই যে এখান থেকে আমরা পেলাম কি, এখানে কি থাকছে, যে গ্রাম, এই যে থাকছে এটা এখান থেকে গ্রাম সেন্টিমিটার আর পার উপরে থাকছে, তাহলে ওই জন্য উপরেরটুকু হলো কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে সেন্টিমিটার কি কিউব, আর এটা হলো সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1টা সেন্টিমিটার। তাহলে আমাদের সেন্টিমিটার এই যে 1, তাহলে থাকছে হলো ডাইন আর সেন্টিমিটার, মানে 1 ডাইন সেন্টিমিটার হলো 1 আর্গ। প্রকৃত ভ্যালু এত। আমরা দশমিকটা এদিকে নিয়ে আসছি, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 8.320 ইন্টু 10⁻⁷ ডাইন পার সেন্টিমিটার পার কেলভিন পার মোল। আর ডাইন সেন্টিমিটার আর ডাইন সেন্টিমিটারকে আমরা কি করলাম, আর্গে পরিণত করলাম, একই কথা, এত আর্গ পার কেলভিন পার মোল। আমরা নিশ্চয় তোমরা তুলছো।
আমরা ক্যালোরিতে হিসাব করেছি আমরা আমরা আর কি এগুলো তোমাদের জানলে হবে। আমরা আর একটা একক আছে 1 বার, বার নাম শুনেছ, যে 1 বার ইকুয়াল টু 0.987 বা 1 বার ইকুয়াল টু 100 কিলো প্যাসকেল। এগুলো লিখে রাখো, অঙ্কে তোমাদের দরকার হবে বিভিন্ন প্রবলেম। যদি বারে আমরা হিসাব করি আর এর মান, তখন সেটা নিব 0.987, আর ভি এর মান তো যা আছে তাই, আর টি এর মান 273.15 আর এন এর মান 1 মোল। এখানে তোমরা করতে পারবা বারে যদি করি। জাস্ট পি এর মানটা আমরা 0.987 এত 1 বার এত বসিয়ে দেবো, তাহলে আমাদের বারে প্রকাশ হয়ে যাবে এত এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার আমরা আসি কি হলো আবার, এবার আসি আমরা যে ডাইমেনশন অ্যান্ড সিগনিফিকেশন মোলার গ্যাস কোটা। আগে আমরা বলে দিয়েছি ডাইমেনশনে যে আর, এটা তোমরা ওই থেকে তুলে নাও, যে ডাইমেনশনটা হলো যে আমাদের কি কাজ মানে ওয়ার্ক পার কেলভিন পার মোল। এটা তো আর এর তাৎপর্য আমরা পেলাম, যে আর হলো কিছুই নয়, একটি কাজ। যখন 1 মোল গ্যাসের তাপমাত্রা স্থির চাপে 1 কেলভিন বৃদ্ধি করলে যে কাজ হয় সেটাই হলো আর। তো তাহলে এখানে কাজের কিন্তু ডাইমেনশন আছে, মোলের কিন্তু আর ডাইমেনশন নাই, আর তাপমাত্রা তো ডাইমেনশন আছে। তো এখানে আমরা মাসকে, আমরা মাস মানে ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, আর লেন্থ এল দ্বারা, আর টি হলো তোমার হলো, এটা হলো টেম্পারেচার। আমরা এখন দেখি টি, আমরা এটাই হবে যে এম আর ইকুয়াল টু এম, তারপরে হলো তোমার লেন্থ স্কোয়ার, তারপর হলো টি আর হলো পার কেলভিন, অর্থাৎ পার কেলভিন, এই যে পার কেলভিন, এটা হলো এম হলো মাস, এটা হলো মাস, এল হলো লেন্থ মানে দৈর্ঘ্য, আর টি হলো টাইম। তাহলে এটা হলো আর এর মাত্রা। তোমাদের এটা সিলেবাসে নাই, তবু আমি বললাম এটা কাজ। তাহলে কাজ পার কেলভিন, কাজ পার কেলভিন পার মোল। তো কাজ ওয়ার্কের হলো এটুক হলো তার ডাইমেনশন, তার সাথে মোলের কোনো ডাইমেনশন নাই, আর তাপমাত্রা হলো পার কেলভিন। এটুক জেনে রাখা ভালো। এবার আমরা আসবো নাম, এটা আমরা গতদিন আমরা বলেছি বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটাও একটা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কনস্ট্যান্ট। আমরা পিভি ইকুয়াল টু আমরা দেখেছিলাম এন আর টি। আমরা বলেছিলাম এন এ কে বি টি। দেখো এন এ মানে কি অ্যাভোগাড্রোর নাম্বার, অ্যাভোগাড্রোর নাম্বার মানে কি 6.022 ইন্টু 10⁻23, এতটি মলিকুলস মানে অণু। আর কে বি স্মল কে দ্বারা প্রকাশ করা হয় বোল্টজম্যান কনস্ট্যান্টকে, বা কে বি। তো আমরা সাধারণত কে বি দ্বারা এখানে করি কে বি। তাহলে পিভি ইকুয়াল টু এটা। তাহলে আর এর পরিবর্তে আমরা কি কি নিলাম, এই দুটো নিলাম, এই দুটি কনস্ট্যান্ট নিলাম। তাহলে আর ইকুয়াল টু এন এ
ইন্টু কেবি। তাহলে মোলার গ্যাস ধ্রুবকের এখান থেকে সংজ্ঞা পেয়ে যাচ্ছে, তাই না? আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে বোল্টজম্যান ধ্রুবক দ্বারা যদি আমরা গুণ করি, সেটাই হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো সংখ্যক অণু মানে 6.022 × 10⁻23 অ্যাভোগাড্রো, অর্থাৎ NA অ্যাভোগাড্রো সংখ্যা। এটা N কিন্তু মলিকুল, যে কোনো 10টা 100টা 500টা হতে পারে। আর NA হলো অ্যাভোগাড্রো নাম্বার, আর N হলো মোল সংখ্যা। আমরা এই তিনটা সম্পর্ক দেখেছিলাম, N = NA/NA, আর এটা কনস্ট্যান্ট। তাহলে N প্রপোর্শনাল টু আমরা দেখেছিলাম N। তাহলে যত এটা বাড়বে এটা তত বাড়বে, যত এটা কমবে তত এটা কমবে। আমরা এটা তাহলে অতএব কেবি সমান সমান কি লিখতে পারি? কেবি সমান সমান R/NA। তাহলে বোল্টজম্যান ধ্রুবকের সংজ্ঞাটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। বোল্টজম্যান কনস্ট্যান্ট কিছুই না, একটা রেশিও। কার মধ্যে রেশিও, কার মধ্যে অনুপাত? যে মোলার গ্যাস কনস্ট্যান্ট, ইট ইজ দ্য রেশিও অফ মোলার গ্যাস কনস্ট্যান্ট টু অ্যাভোগাড্রো নাম্বার। অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবকের সাথে ধ্রুবক এবং অ্যাভোগাড্রো নাম্বারের যে অনুপাত, সেই অনুপাতকে বলবো আমরা বোল্টজম্যান ধ্রুবক। তাহলে বোল্টজম্যান ধ্রুবকের কি আমরা সংজ্ঞা দিব? যে মোলার গ্যাস ধ্রুবক এবং অ্যাভোগাড্রো সংখ্যার যে অনুপাত, সেই অনুপাতকে বলবো আমরা বোল্টজম্যান ধ্রুবক। বিভিন্ন এককে কেবির মান মানে বোল্টজম্যান ধ্রুবকের মান। নাম্বার 1 এসআই এককে। তাহলে আর সমান কি বললাম? কেবি সমান সমান R/NA। তাহলে আর এর মান এসআই এককে কি? 8.314 এত জুল পার কেলভিন পার মোল, ডিভাইডেড বাই এন এর মান কত? এন এর মান 6.022 × 10⁻23 এত মলিকুলস। এতটি আছে, তাহলে মলিকুল হবে না মলিকুলস। এটা হবে 1.38 × 10⁻23। এটা দিয়ে এটা যদি ভাগ করো, এটা দিয়ে এটা ভাগ করলে যে 1.38 সামথিং পাবা, আর এটা উপরে নিয়ে গেলাম 23। দেখো কি দ্বারা ভাগ করছি? মলিকুলস। কোনো জিনিসকে যদি ধরো এক্সকে আমরা 10 দ্বারা ভাগ করছি, তাহলে কয়টা জিনিসের পাওয়া যাবে? তাহলে একটা। তাহলে মলিকুলস দ্বারা ভাগ করছি, তাহলে উপরে তাহলে কি দ্বারা কি পাওয়া যাবে? পার মলিকুলস না পার মলিকুল? পার মলিকুল। তাহলে উপরে থাকবে জুল পার কেলভিন পার মলিকুলস, পার মলিকুল। আমরা কেবির মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসি হলো এসআই এককে গেল। আবার লিটার এটিএম এ তোমরা নিজেরাই করতে পারবা যে কেবি = R/NA। তাহলে আর এর মান লিটার এটিএম এ কত? এই 2 নাম্বার ইন লিটার অ্যাটমসফিয়ারিক প্রেসারে 0.0821 এত লিটার এটিএম পার কেলভিন পার মোল, ডিভাইডেড বাই 6.022 × 10⁻23 এত মলিকুলস। এটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1.36 × 10⁻25 লিটার এটিএম পার কেলভিন
পার মলিকুলস, পার মলিকুল। আমরা দেখে ফেললাম। আমরা নেক্সট আমরা এবার একটি নতুন বিষয় আমরা যাব। সেটি হলো Dalton's law of partial pressure। তার আগে আমরা ভিডিও দেখব। এখানে আমরা জানি যে পিভি ইকুয়াল টু এনআরটি or P ইকুয়াল টু, খেয়াল করো, P ইকুয়াল টু এন আরটি বাই ভি লেখা যায় তো। দেখো তো স্থির তাপমাত্রায় ও স্থির আয়তনে, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড কনস্ট্যান্ট ভলিউম, তাহলে টি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, এই দুটা কনস্ট্যান্ট। তাহলে এটুক কনস্ট্যান্ট কি না? কনস্ট্যান্ট। তাহলে পি ইকুয়াল টু এন ইন্টু কনস্ট্যান্ট। তাহলে ওর পি ইকুয়াল টু or P proportional to n। ভেরি ইম্পর্ট্যান্ট একটি সমীকরণ, যে P proportional to n, n মানে মোল সংখ্যা। তাহলে এই যে একটা পাত্র, এই পাত্রে মনে করো 5টা অণু আছে, 5 মোল আছে, এখানে 5 মোল গ্যাস আছে। আর একটা পাত্রে 10 মোল গ্যাস আছে। তাহলে কোনটাতে চাপ বেশি হবে? মোল সংখ্যা কোথায় বেশি? দেখো, যত মোল সংখ্যা যত বেশি, চাপ তত বেশি। তাহলে এখানে মোল সংখ্যা বেশি, চাপ বেশি পাবো। এখানে মোল সংখ্যা কম। আসলে চাপটা তো আর কিছুই না, চাপ হলো যে মোল সংখ্যা, যে মোল সংখ্যা কি করবে? পাত্রের গায়ে ধাক্কা দিবে, তাই না? তাহলে যত ধাক্কা বেশি হবে, যত বল প্রয়োগ করবে, ততই হলো তার চাপ তত বাড়বে। তাহলে এখানে মোল সংখ্যা কত? 10টা। তাহলে 10, তাহলে এটা চাপ বেশি হবে এর চাইতে, এই যে 5 মোলের চাইতে। তাহলে এটুকু আমরা জানি যে যদি আমরা তাপমাত্রা এবং আয়তন যদি স্থির রাখি, তাহলে যত মোল সংখ্যা বাড়াবো, মোল সংখ্যা মানে অ্যামাউন্ট অফ গ্যাস, ধরো আমাদের কার্বন ডাইঅক্সাইড, ধরো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে মোল সংখ্যা কত? 88 বাই কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত? 44 নাকি? 44। তাহলে কত? 2 মোল কার্বন ডাইঅক্সাইড। এবার যদি আমরা এটাকে কমিয়ে দিই, ধরো 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে, তাহলে মোল সংখ্যা কত হবে? হাফ। তাহলে যত অ্যামাউন্ট অফ গ্যাস, মানে গ্যাসের পরিমাণ যত বৃদ্ধি পাবে, মোল সংখ্যা তত বৃদ্ধি পাবে। তাহলে এখানে গ্যাসের পরিমাণ বেশি, তাহলে মোল সংখ্যা বেশি। তাহলে মোল সংখ্যা বেশি মানে কি? গ্যাসের চাপ দিচ্ছে বেশি। এখানে গ্যাসের পরিমাণ কম, মোল সংখ্যা কম, তাহলে চাপ দিচ্ছে কম। তাহলে আমরা এখান থেকে P proportional to n, মানে যত মোল সংখ্যা বাড়বে, অর্থাৎ অ্যামাউন্ট অফ গ্যাস যত বাড়বে, তত তার প্রেসার তত বাড়বে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম। আমরা তাহলে এইভাবে আমরা যদি একটা ফিগার দেই, দেখো তো, লেখচিত্র দিই, যে কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসারে, তাহলে এদিকে যাচ্ছে মোল এন, আর এদিকে যাচ্ছে পি। তাহলে যে এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে। তাহলে একটা কি পাবো আমরা? লিনিয়ার একটি কি পাবো? স্ট্রেট লাইন পাবো। দেখো, সরল রৈখিক রেখা একটা। অর্থাৎ ধরো এখানে 0.2 মোল, এখানে 0.4 মোল, এখানে 0.6 মোল, এইভাবে। তাহলে দেখো, এই যে মোল সংখ্যা বাড়ছে, চাপও বাড়ছে, এদিকে চাপ, আবার মোল সংখ্যা বাড়ছে, চাপ বাড়ছে, আবার মোল সংখ্যা বাড়ছে, চাপ বাড়ছে, আরও মোল সংখ্যা বাড়ছে,
আরও চাপ বাড়ছে। ক্লিয়ার? তাহলে চাপের বিপরীতে যদি মল সংখ্যা লেখচিত্র অঙ্কন করি, যত মল সংখ্যা বাড়বে তত চাপ বাড়বে। একটা কি রেখা পাওয়া যায়? মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায়। আমরা এই যে আমরা যে গ্যাসের সূত্র এবং আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা দেখলাম, আসলে এগুলো কি ধরে? একটা অ্যাজাম্পশন ধরে, থিওরিটিক্যাল অ্যাজাম্পশন। সেটা হলো যে গ্যাসের অণুগুলো অত্যন্ত ছোট, এদের কোনো আয়তন নাই। গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকে বোঝায়। এই যে একটা পাত্র, এটা একটা পাত্র, এগুলো হলো অণু। মনে করো এই 6টা অণু আছে, তাহলে এই 6টা অণুর মধ্যে কোনো ইন্টারাকশন থাকবে না, কিন্তু ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন থাকবে না, মানে আন্তঃআণবিক শক্তি থাকবে না। তাহলে যা ইচ্ছা তাই এরা কি করবে? দিক বেদিক ছুটে বেড়াবে। তাহলে এই অণুগুলো কিন্তু এরা মানে তারা নিজেদের মধ্যে কোনো রিয়াকশন, কেমিক্যাল কোনো রিয়াকশন হয় না। আবার তাদের আন্তঃআণবিক আকর্ষণ নাই, আবার তাদের নিজস্ব কোনো আয়তন নাই। এটার কোনো নিজস্ব আয়তনকে নেগলেক্ট করা হয়েছে। একটা হাই প্রেসার আর না হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার, মানে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় ধরে নেওয়া হয়েছে যে অণুগুলোর কোনো নিজস্ব আয়তন। বাস্তব গ্যাস, রিয়েল গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, এগুলো তো আমরা বাস্তবে পাই। তো এই বাস্তব গ্যাসগুলোর উপর এই যে মেনলি দুটো জিনিসই করা হয়েছে। সেই দুটো হলো গতিশক্তির কাইনেটিক থিওরিতে ধরা হয়েছে। আমরা কয়েকদিন পরে পড়ব যে যদি উচ্চ তাপমাত্রা হয় এবং নিম্ন চাপ হয়, তখন উচ্চ তাপমাত্রা, তাহলে অণুগুলো গতিশক্তি কি বেড়ে যাবে। গতিশক্তি যদি বাড়ে, তাদের একটা থেকে আর একটা দূরত্ব বেড়ে যাবে। অর্থাৎ এখানে কয় মোল আছে? 6 মোল অক্সিজেন, তাহলে কোনো এদের আয়তন নাই। তাহলে এই জন্য এটা যদি আয়তন যদি 200 লিটার হয়, তাহলে এই 6 মোল ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, এই 6 মোল কার্বন ডাইঅক্সাইড 200 লিটারই আয়তন দখল করবে। এখানে যদি 3 মোল কার্বন ডাইঅক্সাইড থাকে, তবুও 200 লিটার আয়তন দখল। অণুগুলোর আয়তনকে নেগলেক্ট করা হয়েছে, ধরা হয়নি। আর আরেকটা কি বললাম, যে তাদের অণুগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে থাকে, কোনো ইন্টারাকশন থাকে না। আর তারা যে এই যে অণুগুলো যে পাত্রের গায়ে ধাক্কা দেয়, অণুগুলো পাত্রের গায়ে, আমরা বলেছিলাম যে এটা বলেছিলাম ইলাস্টিক কলিশন, মানে স্থিতিস্থাপক একটি সংঘর্ষ হয়। অর্থাৎ যে গতিশক্তি নিয়ে এই অণুটা যাচ্ছে, সেই একই গতিশক্তি নিয়ে আবার ফিরে আসছে, মানে গতিশক্তির কোনো কম বেশি হয় না, হ্রাস বৃদ্ধি হয় না। এইগুলো অ্যাজাম্পশন আমরা ধরে নিয়ে আমরা বলেছিলাম গ্যাসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, চাপের সূত্র, আইডিয়াল গ্যাস ইকুয়েশন সব এখানে ধরে নেওয়া হয়েছিল। তাহলে এই জন্য আমরা বলছি যে তাদের মধ্যে কোনো রিয়াকশন হবে না। আর কি বলেছিলাম, যে তাদের কোনো আয়তন নাই, তারা এতই ছোট ছোট, তাদের কোনো আয়তন নাই। পাত্রের আয়তনের তুলনায় তাদের আয়তনকে তুচ্ছ ধরা হয়েছে, মানে নেগলেক্ট করা হয়েছে। তাহলে গ্যাসের আয়তন বলতে কোন গ্যাসের? আদর্শ গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তনকেই বুঝি। এবং অণুগুলো কি করে? র্যান্ডামলি, অর্থাৎ যা ইচ্ছা তাই সে এদিক ওদিক ছুটাছুটি করে। এই ছুটাছুটির সময় পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপর যে ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে, তাকে বলেছিলাম আমরা গ্যাসের চাপ। এবার আমরা একটা ভিডিও দেখি, আমরা দেখো ওখান থেকে তোমরা কোনো সিদ্ধান্ত আসতে পারো কিনা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো তোমরা যে অণুগুলো, আমি 2 রকম অণু দেখিয়েছি। একটি মানে একটু লালচে ধরনের, খয়েরি ধরনের, আর একটু হলো
ব্লু, দেখো দুটো গ্যাসের ভিন্ন অণু কিন্তু, মানে দে অ্যাক্টস ইন্ডিপেন্ডেন্টলি, মানে কি তারা কিন্তু স্বাধীনভাবে কিন্তু চলাফেরা করছে, তাদের ওই যে ব্লুর সাথে লালের কোনো ইন্টারাকশান নাই, আবার মানে কোনো কেমিক্যাল রিয়াকশান নাই, তারা স্বাধীনভাবে ওই পাত্রের গায়ে কিন্তু ধাক্কা দিচ্ছে, আবার সেই মশান নিয়ে আবার ফিরে আসছে। আমরা দুই রকম গ্যাসের অণুকে এখানে বিবেচনা করেছি। একটি গ্যাসের অণুকে আমরা ধরেছি, মূল সংখ্যা ধরেছি, কত কি ধরেছি আমরা, ব্লু ধরেছি, আর একটা হলো খয়েরি বর্ণের, ঈষৎ খয়েরি বর্ণের। তাহলে তাদের মধ্যে কোনো কেমিক্যাল কোনো রিয়াকশান নাই, বাট তারা স্বাধীনভাবে মানে তারা স্বাধীনভাবে তারা কিন্তু ওই পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে। এই যে পাত্রের একক ক্ষেত্রফলের উপর যে ধাক্কা দিচ্ছে, এই যে একটা অণু, এই অণুটা পাত্রের গায়ে একক ক্ষেত্রফলের উপর যে ধাক্কা দিচ্ছে, সেখান থেকে চাপের সৃষ্টি হচ্ছে। নেক্সট ভিডিও। এগুলোকে বলেছি আমরা আদর্শ গ্যাস অণু। এবার দেখো আমরা আর একটি ভিডিও দেখাচ্ছি, ওটা কি আমরা দুই পার্ট করে নিলাম। একটা পাত্রে ওই গ্যাস রেখেছিলাম ব্লু, এবং এখানে আবার দেখো দুটা পাত্র, আমার বাম দিকে একটি লাল আর তারপরে সামান্য অ্যাশ কালারের, ঈষৎ খয়েরি বর্ণের অর্থাৎ লাল বর্ণের এরকম আছে। আর একটা পাত্রে আছে একই আয়তনের পাত্র দুটি কিন্তু আয়তন একই, এটা সেম ভলিউম আয়তন, মনে করো এটা 200 লিটারের পাত্র, দুটাই 200 লিটারের পাত্র এরকম আছে। দেখো তাহলে এখন কিন্তু সেপারেট আছে, এই অণুগুলো কিন্তু সেপারেট পাত্র আছে, কিন্তু দুটা পাত্রের আয়তন সমান। তাহলে এই অণুগুলো প্রতিনিয়ত এদিক ওদিক ছুটাছুটি করবে, দিয়ে পাত্রের গায়ে তারা কি করে, অবিরত ধাক্কা দিবে, আবার ফিরে আসবে, এখানেও একই দিবে, আবার ফিরে আসবে। তাহলে এখানে ধরো এটা হলো নাইট্রোজেন গ্যাসের অণু। তাহলে এই নাইট্রোজেন গ্যাসের অণু এই 200 লিটার পাত্রের আয়তন দখল করবে একাই, এই দখল করে সে চাপ দিবে, এটা নাইট্রোজেনের একটা চাপ বললাম। এবার এখানে আছে মনে করো অক্সিজেন অণু, এই যে এগুলো আমরা ধরলাম, এই সবুজ বর্ণগুলো ধরলাম আমরা অক্সিজেন গ্যাসের অণু। তাহলে এরও পাত্র 200 লিটার, এই 200 লিটারের পাত্র, তাহলে এখানেও একটা চাপ দিবে সে, এটা চাপ আমরা লিখলাম। ধরো এই চাপটা ধরো মনে করো 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এর চাপ আমরা ধরলাম 3 অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার দেখো তোমরা ওখানে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, ইকুয়াল চিহ্ন দিয়ে আর একটি পাত্র আছে, এই পাত্রের আয়তন কিন্তু 200 লিটার, এই পাত্রের আয়তন কিন্তু 200 লিটার। এবার এই দুটো গ্যাস এখানে আছে, একটা লাল অণুগুলো আছে, আর আছে লাল অণু আছে, আর একটা এই সবুজ আমরা দিলাম, এই সবুজ অণু আছে, বা অ্যাশ কালার ওখানে আছে, অ্যাশ কালার। এবার দেখো একত্রে মিশিয়েছি, তাহলে তারা এখানে কিন্তু তারা কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটাবে না, কেন আদর্শ গ্যাসের অণু, মানে একবারে স্বাধীনভাবে তারা কাজ করবে। এখানে যেমন স্বাধীনভাবে কাজ করেছে, এখানেও একই স্বাধীনভাবে কাজ করবে। এবার দুটো গ্যাস কিন্তু একটা পাত্রে মিশিয়েছে, যে পাত্রের আয়তনও কিন্তু 200 লিটার, এখানেও একটা চাপ দিবে, নিশ্চয়ই এই অণুগুলো চাপ দিবে, এই অণুগুলো চাপ দিবে। এখানে যে চাপ পাবো এটা গ্যাস মিশ্রণের চাপ, ধরো গ্যাস মিশ্রণের চাপ হলো 5 ATM, 5 ATM, এটা গ্যাস মিশ্রণ চাপ 5 ATM। নিশ্চয় বুঝেছো, একটা পাত্র, এই পাত্রের আয়তন, এই তিনটা পাত্রের আয়তন সমান 200 লিটার। একটা পাত্রে ওই যে তোমার খয়েরি বর্ণের বা লাল বর্ণের গ্যাসের অণুগুলো প্রতিনিয়তই ছুটাছুটি করছে, এই ছুটাছুটি করার সময় তারা কি করছে, এই পাত্রের গায়ে ধাক্কা দিচ্ছে। এদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই, মানে কেমিক্যাল কোনো রিয়াকশনও ঘটবে না, ইন্টারাকশন নাই, মানে আণবিক কোনো আকর্ষণ নাই, তারা ইচ্ছা মতো এদিক ওদিক ছুটাছুটি করবে, ছুটাছুটির সময় এই যে পাত্রের গায়ে ধাক্কা দিবে। এবং আয়তন বলতে কার আয়তন বলছি, পাত্রের আয়তন। এখানে যদি 10টি অণু থাকে তাও এই 200 লিটার আয়তন দখল করবে। আর একটা আমরা অক্সিজেন গ্যাসের অণু, এগুলো
আমরা ওই 200 লিটারের পাত্র দখল করে সে একটা চাপ দিবে, ধরলাম 2 ATM। এবার এই দুটিকে আমরা এই দুটি পাত্রের অণুগুলোকে, অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের অণুগুলোকে, অক্সিজেন গ্যাসের অণুগুলোকে এবার আমি আর একটি পাত্রে দিলাম, সেই পাত্রের আয়তন কিন্তু সেম, মানে কি 200 লিটার। এবার এই অণুগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, মানে স্বাধীনভাবে কাজ করবে, মানে এখানেও যেরকম স্বাধীনভাবে কাজ করেছে এখানেও কিন্তু স্বাধীনভাবে কাজ করবে, মানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কোনো কেমিক্যাল রিয়াকশন ঘটবে না, রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। এই অবস্থায় এই অক্সিজেন গ্যাসের অণু, না নাইট্রোজেন গ্যাসের অণুগুলো লাল ধরেছিলাম, অক্সিজেন গ্যাসের অণুগুলোকে আমরা সবুজ ধরেছিলাম, তাহলে এখানেও চাপ দিবে। এই মোট চাপ হলো 5 ATM। এবার দেখো এটা হলো গ্যাস মিশ্রণের চাপ, দুটা গ্যাস মিলে এই গ্যাস মিশ্রণের চাপ হবে, এই যে দুইটি উপাদানের যে পার্সিয়াল প্রেসার পাবো, মানে আংশিক চাপ পাবো, এই আংশিক চাপের যোগফলের সমান। দেখো 3 আর 2 5, তাহলে 5। অর্থাৎ সেপারেট পাত্রে যে সে ধরো এখানে 25 মোল, যাকে এখানে 25 মোল তোমার আছে কি বলে নাইট্রোজেন গ্যাস আছে, তাহলে 25 মোল নাইট্রোজেন গ্যাস কত চাপ দিয়েছিল? 3 ATM। এখানেও কিন্তু সে 3 ATM চাপ দিবে। আর অক্সিজেন দিবে, মনে করে এখানে 2 ATM ছিল, এখানেও এসে কিন্তু 2 ATM দিবে, কেন? পাত্রের আয়তন কিন্তু সমান। তাহলে আমরা কি বুঝলাম? যে গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। তাহলে যে টোটাল চাপ পিটি মানে টোটাল হলো পি অক্সিজেন, পি নাইট্রোজেন যোগ পি অক্সিজেন, মানে এই দুটি উপাদানের আংশিক চাপের যোগফল হলো টোটাল প্রেসার। মানে টোটাল প্রেসারটা কি? মিশ্রণের চাপ। যে প্রেসার, এই প্রেসারটা হলো কি মিক্সচার, যখন দুটো গ্যাস আমরা মিক্সচার করে দিচ্ছি। বাট শর্ত কি শর্ত? আয়তন কিন্তু একই আছে, স্থির আয়তন, মানে একই পাত্রে রাখছি, তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট। আর একটা কি শর্ত কি? যে গ্যাসগুলো আমি মিশাবো তারা কোনো কেমিক্যাল রিয়াকশন যেন না করে পরস্পর, মানে তারা কোনো বিক্রিয়া করবে না, মানে পরস্পর বিক্রিয়াহীন। এখন কেমন করে গ্যাস মিশাবো? আমরা এয়ারের কথা চিন্তা করবো। এয়ারে কিন্তু নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, হিলিয়াম আছে, নিয়ন আছে, জলীয় বাষ্প আছে, এগুলো কিন্তু পরস্পর বিক্রিয়া করে না। বিক্রিয়া করলে কিন্তু আমরা কিন্তু বাঁচতাম না, এই জীবজগৎ কিন্তু বাঁচতো না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বাঁচতো না। তাহলে আমরা জাস্ট মিক্সচার করবো, কোন দিকে লক্ষ্য রেখে? এয়ারের যে কম্পোজিশনগুলো আছে সেই তার দিকে লক্ষ্য রেখে আমরা গ্যাসগুলি মিশ্রিত করব, যেন পরস্পর বিক্রিয়া না করে। তাহলে টি ধ্রুবক আর পরস্পর বিক্রিয়াহীন, দে ক্যান নট রিয়াক্ট উইথ ইচ আদার, দে পরস্পর বিক্রিয়াহীন। আর আয়তন আমরা বিবেচনা করব যে উপাদানগুলো যে আয়তন দখল করে যে চাপ দিয়েছিল, মিশ্রণের ওই আয়তনটা কিন্তু সমান হবে। তাহলে আমরা দেখো ওখানে যে দুটো গ্যাসকে মিশ্রিত করে, তাহলে আমার ডান দিকে, এখন আমি যেদিকে আছে ডান দিকে, এটা হলো গ্যাস মিশ্রণের মোট চাপ, আর এইগুলো হলো উপাদানগুলোর আংশিক চাপ। এই উপাদানগুলোর আংশিক চাপ হবে, দেখো ওখানে 0.2 মিলি প্যাসকেল আছে, প্যাসকেল থেকে মিলি প্যাসকেল মানে আরো ছোট, তারপরে 0.2 মিলি প্যাসকেল আছে, দিয়ে দেখো 0.2 হলো 1 মিলি প্যাসকেল। তাহলে 1 মিলি প্যাসকেল হলো মিশ্রণের মোট চাপ। এই মিশ্রণের মোট চাপে কার অংশ আছে, কার অংশ আছে হলো এই যে এই দুটার অংশ আছে, আমার বাম দিকের দুটো গ্যাসের অংশ আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু ডাল্টন এই সূত্রটা তিনি দেন, ইম্পিরিক্যাল ফর্মুলা দেন তিনি 1801 সালে, আর তিনি পাবলিশ করেন কিন্তু 1802 সালে। আমরা এখন একটা, ঠিক আছে, আমরা এখন এবার একটু বোর্ডের দিকে খেয়াল করো।
ধরো এই পাত্রে আমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এ দুটো গ্যাস আছে, ধরো কার্বন ডাইঅক্সাইড আছে, তিনটা গ্যাস আছে। এই পাত্রের আয়তন V = 2 লিটার। এই পাত্রের আয়তন হলো 2 লিটার। এখানে গ্যাস মিশ্রণের তাপমাত্রা T ধরো হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 298 কেলভিন। তাহলে কি কি বললাম? একটা পাত্রের আয়তন কত লিটার? 2 লিটার। এই 2 লিটার পাত্রে আমরা ভিন্ন ভিন্ন গ্যাস মিশিয়ে দিয়েছি, যে গ্যাসগুলি পরস্পর বিক্রিয়াহীন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ 298 কেলভিন তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন তিনটি গ্যাসকে আমরা একত্রে একটি কি করেছি, একটা মিক্সচার তৈরি করেছি। তাহলে তিনটি গ্যাস অণু, এই যে তিনটি গ্যাসের যে অণুগুলো পাত্রে, এখানে তো এগুলো অণু আছে, তিনটা গ্যাসের অণু আছে। তাহলে কি দিবে? চাপ দিবে। এই চাপটাকে বলবো আমরা টোটাল প্রেসার অফ গ্যাস মিক্সচার, টোটাল প্রেসার অফ গ্যাস মিক্সচার। তাহলে পিটি আমরা ধরলাম যে চাপ দিল হলো, ধরো যে চাপটা দিল মনে করো 16 ATM, তিনটা গ্যাস মিলে। এবার ওই একই পাত্র, এটারও পাত্রের আয়তন 2 লিটার। এবার এখানে যে অক্সিজেনের যে পরিমাণ নিয়েছিলাম, ধরো অক্সিজেনের পরিমাণ নিয়েছিলাম আমরা, 10 মোল অক্সিজেন নিয়েছিলাম। তাহলে ওই একই পাত্রে 10 মোল অক্সিজেনকে আলাদা করে রাখছি। তাহলে 10 মোল অক্সিজেন কি করবে? তাহলে র্যান্ডামলি সে এদিক ওদিক ছুটাছুটি করবে, দিয়ে কি করবে? পাত্রের গায়ে ধাক্কা দেবে। ধাক্কা দিয়ে ওই যে গ্যাস মিশ্রণের মোট আয়তন কত ছিল? 2 লিটার। এবার ওই গ্যাস মিশ্রণের আয়তনের সমান একটা পাত্র নিলাম, 2 লিটার। এবার শুধু কাকে রাখলাম? অক্সিজেনকে। 10 মোল ধরলাম যে 10 মোল অক্সিজেন আছে। এই 10 মোল অক্সিজেন এই তাপমাত্রায় 298 কেলভিন তাপমাত্রায় এবার একটা নিজস্ব চাপ দিবে। এই চাপকে বলবো আমরা অক্সিজেনের আংশিক চাপ, পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন, আংশিক চাপ ধরলাম। এটা ধরো এখানে কয় মোল নিলাম? 10 মোল, ধরো 10 ATM। এই চাপ দিল। তাহলে কোনো উপাদান যখন, এটা একটা উপাদান, মিশ্রণের উপাদান কিনা, কোনো উপাদান যখন মিশ্রণের আয়তন একাই দখল করবে এবং মিশ্রণের তাপমাত্রায়, যে তাপমাত্রায় মিশ্রণ আমরা করেছিলাম, তাহলে কোনো উপাদান যখন মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সম্পূর্ণ আয়তন একাই দখল করবে, তখন যে চাপ হবে সেই চাপটাই হলো ওই উপাদানের আংশিক চাপ। তাহলে এই মিশ্রণের উপাদান কি? অক্সিজেন ওই তাপমাত্রায়, মানে মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের আয়তন একাই দখল করলো। একাই দখল করে যে চাপটা দিবে, অণুগুলো যে পাত্রের গায়ে ধাক্কা দিবে, সেটাই হলো অক্সিজেনের আংশিক চাপ। কত? আমরা ধরলাম যে এখানে 10 মোল অক্সিজেন আছে, চাপ আমরা ধরলাম 10 ATM। এবার নেক্সট হলো, এখান থেকে আমরা এখন এই 2 লিটার পাত্রে এখন নাইট্রোজেনের অনুপ্রবেশ ঘটালাম। নাইট্রোজেন আমরা ধরলাম যে আছে হলো 6 মোল নাইট্রোজেন আছে এখানে। তাহলে 6 মোল নাইট্রোজেনের অণুগুলো কি করবে? এই পাত্রকে সম্পূর্ণরূপে দখল করবে। আগে বলে দিয়েছিলাম যে এটা আদর্শ গ্যাসের আয়তন বলতে পাত্রের আয়তন বুঝি। এখানে যদি 3 মোলও অক্সিজেন 3 মোলও নাইট্রোজেন থাকে, তাহলেও 2 লিটার আয়তন দখল করবে। যেন অণুগুলোর মধ্যে আকর্ষণ নাই, এদিক ওদিক ছুটাছুটি করবে। আর তরলের কিন্তু আয়তন আছে। তরলকে যদি তুমি এই পাত্রে রাখো তরল, তাহলে এতটুকু তরল, তাহলে এটুকু আয়তন দখল করবে, সম্পূর্ণ আয়তন দখল করবে না। কিন্তু এই পাত্রে যদি 3 মোল অক্সিজেন রাখো, তাহলে এই অণুগুলো কিন্তু সব চারিদিকে ছুটে পড়বে। মানে এই তার বিচরণের স্থান হলো পাত্রের আয়তন। এবারে কি নিলাম? ওই পাত্রে একই আয়তনের পাত্রে এবার কি নিলাম? নাইট্রোজেন নিলাম। তাহলে নাইট্রোজেন
মিশ্রণের আয়তন কত ছিল 2 লিটার, একাই দখল করলো কোন তাপমাত্রায়, মিশ্রণের তাপমাত্রায়। তাহলে নাইট্রোজেন একটি উপাদান ছিল, গ্যাস মিশ্রণের উপাদান, তাহলে এই নাইট্রোজেন গ্যাস মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের আয়তন একাই দখল করে যে চাপ দিবে সেটাই হলো নাইট্রোজেনের আংশিক চাপ। ধরলাম নাইট্রোজেনের আংশিক চাপ এখানে 6 মোল আছে, চলো 6 ATM চাপ দিল। এবার কোন উপাদান থাকলো, কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইডের অনুপ্রবেশ ঘটালাম ওই একই পাত্রে, একই সমান পাত্রে। তাহলে কি বললাম এখন, এই যে মিশ্রণের উপাদান আর একটি উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড ওই মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের আয়তন একাই দখল আছে, আর কেউ নাই, একাই দখল করে এখন চাপ দিবে, তার অণুগুলো পাত্রের গায়ে ধাক্কা দিবে, এখান থেকে চাপের সৃষ্টি হবে। এই অবস্থায় যে চাপ পাবো সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ। ধরলাম এখানে আছে 4 মোল কার্বন ডাইঅক্সাইড, এই 4 মোল কার্বন ডাইঅক্সাইডের চাপ হলো 4 ATM। এবার ডাল্টন কি বলছে, যে টোটাল প্রেসার অফ মিক্সচার, টোটাল প্রেসার, টি মানে টোটাল, টোটাল প্রেসার অফ মিক্সচার ইজ ইকুয়াল টু দা, কি হবে, সাম অফ দ্য পার্সিয়াল প্রেসার অফ ইন্ডিভিজুয়াল গ্যাসেস। মানে এই যে কি কয়টা গ্যাস ছিল, 3টা গ্যাস, সাম অফ দ্য পার্সিয়াল প্রেসার অফ গ্যাসেস কয়টা, একটা, নাইট্রোজেন অক্সিজেন। তাহলে অক্সিজেনের আংশিক চাপ কত ছিল 10 ATM, যোগ নাইট্রোজেনের কত 6, এটা কত 4। এই তাহলে এটা হবে তার, এই যে পিটি সমান কি আমরা ধরেছিলাম যে পিটি হলো 16 ATM, তাহলে এটা 3টা মিলে হিসাব করলে ওই 16 ATM পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রে কয়টা শর্ত, 3টা শর্ত। কি, যে গ্যাস মিশ্রণে যে উপাদানগুলো আছে দে ডু নট রিয়াক্ট উইথ ইচ আদার, মানে তারা পরস্পর কোনো বিক্রিয়া করে না, এবং এখানে কি করে, তাপমাত্রা কি থাকে, স্থির থাকে। আর যে মিশ্রণের যে আয়তন আমরা নিব, যে চাপ পাবো, ওই মিশ্রণের সমান আয়তন দখল করবে কিন্তু উপাদানগুলো। যদি আংশিক চাপ হিসাব করতে চাই, এটা মনে করো 2 লিটারের পাত্র আছে, আর তুমি এখানে 5 লিটারের পাত্রে অক্সিজেন ঢুকিয়ে দিলাম, এটা কিন্তু আংশিক চাপ হবে না। অর্থাৎ মিশ্রণের আয়তনকে উপাদান যখন মানে একাই দখল করবে, তখন আমরা আংশিক চাপ আমরা পাবো। তাহলে পরস্পর বিক্রিয়াহীন, নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণের মোট চাপ তার উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। আংশিক চাপ কাকে বলবো, কোন আংশিক চাপ কার হবে, মিশ্রণের না উপাদানের, উপাদানের। তাহলে কোনো উপাদান যখন মিশ্রণের আয়তন একাই দখল করবে, কোনো উপাদান যখন মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের আয়তন, সম্পূর্ণ আয়তন যখন একাই দখল করে যে চাপটা দিবে, ইন্ডিভিজুয়াল প্রেসার মানে নিজস্ব চাপ, তাহলে কোনো উপাদান যখন মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সম্পূর্ণ আয়তন একাই দখল করে যে চাপ দিবে, সেটাই হলো ওই উপাদানের আংশিক চাপ। তাহলে পিটি ইকুয়াল টু হবে P1 P2, এটা প্রথম গ্যাস, দ্বিতীয় গ্যাস P3 প্লাস ডট ডট প্লাস Pn। অর্থাৎ যে পিটি ইকুয়াল টু হবে যে সামেশন n ইকুয়াল টু আমরা i ইকুয়াল টু 1 আর n, অর্থাৎ n এর মান, তাহলে এটাকে আমরা বলবো যে P1 P2 P3 Pn, মানে Pn পর্যন্ত, i ইকুয়াল টু 1 এর তার n এর টার্ম পর্যন্ত। n সংখ্যক মোল আমরা, n সংখ্যক গ্যাস যখন আমরা নিব, যে টোটাল প্রেসার এগুলো হলো তার পার্সিয়াল প্রেসার অফ গ্যাসেস, যে এটা প্রথম গ্যাস, এটা দ্বিতীয় গ্যাস, এটা তৃতীয় গ্যাস এন্ড সো অন। তাহলে আমরা এইভাবে শেষ করি যে ডাল্টন যে এখানে কি বললো, যে গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদানগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। আংশিক চাপ কি, আংশিক চাপ কার হবে, উপাদানের হবে। কখন দিবে, কোন উপাদান যখন মিশ্রণের তাপমাত্রায় মিশ্রণের সম্পূর্ণ আয়তন
একাই দখল করে যে চাপ দিবে সেটি হলো ওই উপাদানের আংশিক চাপ। আর টি দ্বারা কি বললাম? টোটাল। আচ্ছা, যে কোনো আমরা সূত্র পড়ি, আমরা নিশ্চয় আমাদের পার্থিব জীবনে, আমাদের যে বাস্তব জীবনে এগুলোর কিন্তু একটা প্রয়োগ আছে। এটা পড়ে আমরা কি লাভ করব? এটা তো একটা মানে এই ডাল্টনের সূত্রটা আমাদের লাভ কি, মানে পড়ে লাভটা কি, আমাদের বাস্তব জীবনে আমাদের কোথায় এর প্রয়োগ ঘটে? নিশ্চয় যারা ডাক্তার আছে তারা এটি আমার চাইতে ভালো করে বলতে পারবে। আমি এমনি সংক্ষেপে বলি যে আমরা আংশিক চাপ, আচ্ছা দেখো তো, আচ্ছা বায়ুর চাপ কত? 760 মিমি অফ মার্কারি। এ বায়ুতে কি কি আছে? নাইট্রোজেন আছে, তারপরে কি আছে? অক্সিজেন আছে, তারপরে কি আছে? কি বলে যে কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে কি আছে? জলীয় বাষ্প আছে, তারপরে আরো এরকম 16টি উপাদান আছে। এবার এটা হলো বায়ুমণ্ডলের মোট চাপ। এই বায়ুমণ্ডলের মোট চাপ হবে এগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। দেখো, অক্সিজেন আছে, আমরা ধরি এটা আছে 21% অক্সিজেন। তাহলে দেখো তো এর আংশিক চাপ কি হবে? মোট চাপ কত? 760 ইন্টু কত পার্সেন্ট, কত? 21/100, প্রায় 159 বা 160 এত এটিএম। তাহলে বায়ুতে অক্সিজেনের আংশিক চাপ, বায়ুমণ্ডলের মোট চাপ আমরা কত ধরেছি? 760 অ্যাট সি লেভেল, অ্যাট 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এটা পারদের উচ্চতা, এজন্য এটাকে বলা হয় বায়ুচাপ বা ব্যারোমেট্রিক চাপ, ব্যারোমিটারের যে নল দিয়ে পারদ উঠানামা করে। তাহলে এটা দেখো, এটা হলো মোট চাপ। মোট চাপের অংশবিশেষ চাপ, এটা অংশবিশেষ চাপ। পার্সিয়াল প্রেসার মানে কি? তার অংশবিশেষ চাপ। তাহলে এটা হলো অক্সিজেনের আংশিক চাপ। এবার নাইট্রোজেনের আংশিক চাপ কি হবে? 760 ইন্টু এটা প্রায় কত থাকে? প্রায় 70 নাকি 71, প্রায় 100, এটা একটা পাবো। আবার কার্বন ডাইঅক্সাইড থাকে 0.04%। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কত পাবো? যে 760 ইন্টু 0.04 ডিভাইডেড বাই 100, 0.3 এটিএম। এইভাবে সবগুলোর আংশিক চাপ যোগ করে আমি কি পাবো? মোট টোটাল প্রেসার পাবো। এবার আমরা আসি যে এটা রিতা কই, নাম যারা ডাক্তার তারা ভালোভাবে এটা বলতে পারে। অ্যালভিউলার এটা হলো লাংসের একটি স্পেস, অর্থাৎ এই স্পেসে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের এক্সচেঞ্জ হয়। এই যে অ্যালভিউলার মানে লাংসের একটা স্পেস, একটা রিজন, মানে একটি কি বলে যে একটা সারফেস, যে সারফেসের মধ্যে কি হয়? কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের এক্সচেঞ্জ হয়, মানে পারস্পরিক পরিবর্তন হয়। আমরা যখন মানে কি বলে যে আমরা যখন শ্বাস গ্রহণ করি বা শ্বাস ছেড়ে দিই, মানে ইনহেলেশন এক্সহেলেশন, মানে যখন শ্বাস প্রশ্বাস আমরা করি, শ্বাস যখন গ্রহণ করি আমরা বায়ুর মানে এয়ারের কি মানে বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো যে হায়ার প্রেসার থেকে হায়ার থেকে রিজন থেকে লোয়ার রিজনে যাবে বায়ুর এটা বৈশিষ্ট্য হলো যে উচ্চ চাপের বায়ু থেকে নিম্ন চাপের দিকে সে যাবে। এটা বায়ুর একটি বৈশিষ্ট্য। এবার আমরা যখন ইনহেল করছি, মানে কি যখন আমরা শ্বাস যখন আমরা নিচ্ছি তখন তো সবই তো যাচ্ছে, আমার এটাও যাচ্ছে, এটা সবই যাচ্ছে। কিন্তু তাহলে এই যে অ্যালভিউলার মানে যেখানে গ্যাসগুলোর মানে সব যে গ্যাসগুলো আমরা যাচ্ছে এখানে, এই রিজনে মানে এই সারফেসটা অ্যালভিউলার সারফেস, যেটা সারফেস হয়, এই সারফেসটার চারিদিকে কিন্তু
ইট ইজ সারাউন্ডেড বাই মানে কি বলে যে ক্যাপিলারি টিউব, এরকম ক্যাপিলারি টিউব আছে, মানে একটা নেটওয়ার্ক আছে। যে এটা যদি অ্যালভেলর হয় এর বাইরে এটা দ্বারা কি দ্বারা মানে সে আবদ্ধ হয়ে থাকে, যে সারাউন্ডেড বাই এ নেটওয়ার্ক অফ ক্যাপিলারি, মানে কি ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রন্ধ্র দ্বারা, মানে নল দ্বারা। এখন আমি যখন শ্বাস গ্রহণ করছি, তাহলে আমি এত এটিএম এর অক্সিজেন আমি ইনহেল করছি, এত এটিএম এর কার্বন ডাইঅক্সাইড আমি ইনহেল করছি, মানে কি গ্রহণ করছি। এবার এখানে তো এই যে অ্যালভেলারে কি আছে, একটি গ্যাসের একটি কিন্তু চাপ আছে, এখানেও কিন্তু অক্সিজেনের চাপ আছে। এখানে অক্সিজেনের চাপ প্রায় 140 মতো বোধহয়, 140। আমার আসল ফিগারটা জানা নাই, আমি এটা পরে বলবো, সম্ভবত 140। তাহলে এবার দেখো 140, এবার দেখো তো এখানে অ্যালভেলারে অক্সিজেনের চাপ কত, 140, আর বায়ুর অক্সিজেনের চাপ কত, 150। তাহলে 159। এবার তাহলে আমরা বললাম যে বায়ুটা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে যাবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাবে। তাহলে এখানে তোমার এটা সম্ভবত 100 হবে, 100 এটিএম। এবার দেখো তো, এবার অক্সিজেন কিন্তু আগে এখানে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে, কোথায়, অ্যালভেলারে করবে। এখানে কিন্তু তখন রক্ত এই অক্সিজেন নিয়ে তখন সে কোথায়, হার্ট মানে তার হৃদযন্ত্রে ক্রিয়াশীল হবে, মানে ছড়িয়ে পড়বে, সে টিস্যুতে ছড়িয়ে পড়বে। এবার বলো যে কার্বন ডাইঅক্সাইড কেন এখন যাইতে পারছে না? কার্বন ডাইঅক্সাইডের চাপ কত, 0.3 এটিএম, তার আংশিক চাপ, পার্সিয়াল প্রেসার। আর এখানে থাকে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ থাকে প্রায় 40, তাহলে 40 এটিএম। তাহলে এটা কিন্তু উচ্চ আর এটা কিন্তু নিম্ন। এবার কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি হবে, এক্সেলেশন হবে, মানে কি ছেড়ে দিবে। তাহলে এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি আর অক্সিজেন গ্রহণ করি। তাহলে অক্সিজেন গ্রহণ করি কেন, যে টোটাল প্রেসারে, বায়ুমণ্ডলের টোটাল প্রেসারে অক্সিজেনের আংশিক চাপ হলো 159 এটিএম। আর যেখানে অক্সিজেন শোষিত হবে, অ্যাবজর্ব হবে, সেই জায়গাটার নাম কি, লাংসের অ্যালভেলার। এই অ্যালভেলারটা কি দ্বারা সারাউন্ডেড থাকে, মানে পরিবেষ্টিত থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাপিলারি দ্বারা, মানে টিউব দ্বারা। এবার এখানে অক্সিজেনের অ্যালভেলারে অক্সিজেনের আংশিক চাপ থাকে কত, যেটা আমরা বললাম 100। এবার দেখো তো 100 এটিএম। এবার বায়ুমণ্ডলের অক্সিজেনের আংশিক চাপ কত, 150, মানে বাইরের। আর আমি এটা হলো ভিতরে। যখন আমি এভাবে নিচ্ছি, তাহলে হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালু, মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের অঞ্চলে যাচ্ছে। এই জন্য সে অক্সিজেন তখন কি করে, এখানে অ্যাবজর্ব হয়, মানে রক্ত তখন এই অক্সিজেন গ্রহণ করে তখন চারিদিকে ছড়িয়ে পড়ে, টিস্যু হার্টের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, মানে মেটাবলিজমে আমরা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড কেন ইনহেল হলো না, যে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ 0.3 এটিএম, আর এখানে কত, প্রায় 40। তাহলে তো এটাই তো উচ্চ চাপ, তখন এই চাপ থেকে এদিকে যায়, মানে এক্সেলেশনের সময় কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করি। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। আগামীতে আমরা এই ডাল্টনের আংশিক চাপ সূত্রের আরও কিছু অংশ থেকে গেল, আমরা নিশ্চয়ই এটি আরও ডিটেলস একটু বলবো। তো তোমরা ভালো থেকো, আর যেগুলো আমরা পড়াচ্ছি সেগুলোকে প্র্যাকটিসের মধ্যে রাখো। ধন্যবাদ সকলকে।